আসসালামু আলাইকুম, পুতুল ডায়েরিতে স্বাগতম। গল্পটি নতুন এবং ভিন্ন ক্যাটাগরির, রহস্য, থ্রিলার এবং রোমান্টিকতায় ভরপুর, রাজনীতি রিলেটেড। সো আশা করব আপনাদের ভালো লাগবে। পুরো গল্পটি শোনার অনুরোধ জানাচ্ছি। প্রলয়ের হাত থেকে তোয়ালিটা নিল ভূমি। কিছুটা সামনে এগিয়ে গিয়ে প্রলয় চুল মুছতে মুছতে বলা, আপনাকে কতবার বলেছি অসময়ে গোসল করবেন না, ঠান্ডা লেগে যেতে পারে। তাতে কি বসে বসে বউয়ের সেবা পাবো? প্রলয়ের চুলগুলো মুছিয়ে দিল ভূমি। কিছুটা উষ্ণ নিঃশ্বাস তার সর্বাঙ্গে বিচরণ করছে। নিঃশ্বাস যেন আটকে আসছে। প্রলয়ের সমীপে থাকলেই এমনটা হয়। লোকটার শরীর থেকে কি সুন্দর ঘ্রাণ আসছে, খুবই ভালো লাগছে ভূমির। চুল মুছিয়ে দিয়ে প্রলয়ের কাছে থেকে সরে দাঁড়িয়ে ভূমি বলল, পানি নিয়ে আসছি। কি? বিছানার পাশের টেবিলের কাছে চলে গেল ভূমি। জগ থেকে পানি গ্লাসে ফেলল। এরপর প্রলয়ের সামনে এসে গ্লাসটা ধরল। ভূমির কাছ থেকে গ্লাসটা নিল প্রলয়। অবাক হলো ভূমি। প্রলয় নিচ থেকেই বলল, নিজেই খাইয়ে দাও। ভূমির কাছ থেকে গ্লাসটা নিল না প্রলয়। অবাক হলো ভূমি। প্রলয় নিচ থেকেই বলল, লোকটার কখন কি ইচ্ছে হয় বুঝে উঠতে পারে না ভূমি। পানিও খাইয়ে দিতে হয়? প্রলয়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শব্দ করে হেসে উঠল প্রলয়। শ্যাম সুন্দর লোকটার হাসি সুন্দর, মারাত্মক রকমের সুন্দর। মাঝে মাঝে পলক ফেলতে ইচ্ছে করে না, পাছি না লোকটার সৌন্দর্য ফিকে হয়ে যায়। নিজের এমন ব্যবহারে খুবই অবাক হলো ভূমি। কেমন অদ্ভুত কথাবার্তা, মাথায় ঘুরপাক খায়। ভূমির নাক টেনে প্রলয় বলা, তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? চোখ ছোট ছোট করে ভূমি জিজ্ঞেস করল। কি? প্রলয় ফিসফিসিয়ে বলা, তুমি প্রেমে পড়েছো ভূমিকন্যা? কাপা কাপা গলায় বলা। প্রেম? হুম। প্রলয়ের অধর কোণে হাসি ঝলমল করছে। ভূমি কথা কাটানোর জন্য বলা, রান্নাঘরে আমার কাজ আছে, যাই আমি। চলে যেতে নিলে ভূমি পেছন থেকে প্রলয়ের কণ্ঠস্বর কর্ণগোচর হলো। প্রলয় বলছে, এখন পালিয়ে যাচ্ছ? ব্যাপার না, তবে অনুভূতির তীব্র জোয়ারে ভাসবে তুমিও। বড় বড় পা ফেলে বেরিয়ে গেল ভূমি। পানির গ্লাসটা বিছানার পাশে টেবিলের উপর রেখে শটান হয়ে শুয়ে পড়ল প্রলয়। চোখ বন্ধ করে কোলবালিশ আঁকড়ে ধরেছে। মনে হচ্ছে যেন বউকেই জড়িয়ে ধরেছে। ফিরোজা আয়োজন করে রান্না করছেন দেখে মনে মনে ভীষণ খুশি উনি। এত আনন্দের উৎস খুঁজে পেল না ভূমি। মাধুরীও সেখানে রয়েছেন। ভূমি সেখানেই গেল। তাকে দেখা মাত্রই মুখ ঝামটা দিলেন মাধুরী। ভূমি বুঝলো না হঠাৎ করে এমন ব্যবহারের কারণ। সে ফিরোজাকে জিজ্ঞেস করলো, চাচিমা, আমি কোনো সাহায্য করব? তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই, ঘরেই বসে থাকো তুমি। সারাদিন তো শুধু শুয়ে বসেই কাটাও, কোনো কাজটা নিজে থেকে করেছো? টিপ্পনি কেটে মাধুরী বলেন। মাধুরীর কথায় আগামাতে কিছুই বুঝলো না ভূমি। হঠাৎ করে কি বা হলো যে তার সঙ্গে এমন রুক্ষ ব্যবহার করছেন তিনি। ফিরোজা বলেন, ভাবি, ও তো সব কাজ নিজে থেকেই করতে চায়, এমন কি করেও। পাঁচখাই কণ্ঠে মাধুরী বলেন, আমার চোখ আছে, আমি দেখতে পাই। অবুঝকে বোঝানো যায়, তবে যে সব কিছু বুঝো না বোঝার ভান করে থাকে তাকে কি করে বোঝাবে। ফিরোজা কথাটা কাটানোর জন্যই বলেন। অন্যদিকে প্লেটগুলোকে ডাইনিং টেবিলের উপর রেখে এসো ভূমি। আচ্ছা চাচিমা। পূর্ণতা পুষ্পিতার ঘরে অনেকক্ষণ যাবৎ বসেছিল এরা। মেয়ে দুটো আবারও পড়তে বসবে এখন। তাদেরকে বিরক্ত করা মোটেও ঠিক হবে না, তাই তাদের ঘর থেকে বেরিয়ে এসেছে এরা। এর চেয়ে বরং নিজ বৈঠকখানায় নিচে বসে থাকা ভালো। অর্পণের ঘরের দরজা তখন খোলাই ছিল। এরা সেখান দিয়ে যাচ্ছিল। অর্পণকে দেখে সশব্দে হেসে উঠল সে। লুঙ্গি পরিহিত অর্পণ ফ্যাল ফ্যাল করে ইরার দিকে তাকিয়ে রয়েছে। সকালে হসপিটালে যাওয়ার সময় বাইকের সঙ্গে লেগে পায়ে কিছুটা ব্যথা পেয়েছিল। রক্ত বেরিয়েছিল খানিকটা। ট্রাউজার পরলে ব্যথার জায়গায় আবারও ব্যথা লাগে। এদিকে হাসতে হাসতে পেট ব্যথা হওয়ার উপক্রম ইরার। অর্পণ তস্ত্র ব্যস্ত ভঙ্গিতে ইরাকে বলল, একে তুমি আমার ঘরে কি করছো? হাসি থামিয়ে ইরা বলল, এখানে না এলে আপনার এমন রূপের দেখা কোথায় মিলতো তাশরিফ ইফরাত অর্পণ। দরজা দেখিয়ে অর্পণ বলল, বের হও এক্ষুনি আমার ঘর থেকে। বিছানা আয়েশ করে বসে ইরা বলল, যদি না যাই? এই এক মিনিট, আপনি আমাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন? চেষ্টা নয়, ডিরেক্টলি তোমাকে আমার ঘর থেকে তাড়াতে চাইছি। একবার পার্মানেন্ট ভাবে এসে নি, তখন আপনার মজা বোঝাবো। তুমি মেয়েটা বড্ড টেরা। এ আর নতুন কি? আপনি কি যেন করছিলেন সেটাই করুন।
এখন কি আমি তোমার সামনে জামা পাল্টাবো? ওয়াশরুম আছে তো। আচ্ছা, নির্লজ্জ মেয়ে তো তুমি। ধ্যাত, টিকতে দিলেন না আমাকে। অর্পণ এগিয়ে এসে ইরার হাত ধরে বলল, এভাবে আমার ঘরে বসে থাকলে বিষয়টা সবাই অন্য চোখে দেখবে। কেন বুঝতে পারছো না তুমি? আচ্ছা আচ্ছা, যাচ্ছি। ইরা চলে গেল। দীর্ঘশ্বাস পেল অর্পণ। মাকে ইরার কথা জানিয়েছে ঠিকই, কিন্তু এভাবে দুজনকে একই ঘরে বসে থাকাটা ভালো দেখায় না। ইরা হয়তো কিছুটা রেগেই রয়েছে তার উপর, কিন্তু তার কিছু করার নেই। পরনে আধ ভেজা টি শার্ট পাল্টে আরেকটা শার্ট বের করে পরে ফেলল খাবার টেবিলে। একসঙ্গে খেতে বসেছে সবাই। ভূমি আজ সকলের প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। সকলে বললে ভুল হবে, মাধুরী নিজের খাবার নিজে বেরিয়ে নিয়েছেন। তখন থেকে অন্যরকম ব্যবহার করছেন ভূমির সঙ্গে। মেয়েটা মনে মনে ভাবছে তার দিক থেকে না জানি কোনো অন্যায় হয়েছে, যে কারণে মাধুরী তার সঙ্গে এমন ব্যবহার করছেন। ব্যাপারটা আর কারো দৃষ্টিগোচর না হলেও ফিরোজা ঠিকই দেখলেন। খাবার এক ফাঁকে মোর্শেদ শিকদার বলে উঠলেন, এই রাতের বেলায় তোমাকে আজ যেতে হবে না, আজ না হয় আমাদের বাড়িতেই থেকে যাও। তা হয় না আঙ্কেল, আমাকে একটু হোস্টেলে পৌঁছে দিলেই হবে। অর্পণ বলল। ওদের হোস্টেলের নিয়ম বেশ কঠোর। মাধুরী বললেন, তাহলে ওকে পৌঁছে দিয়ে আসিস, রাত হয়েছে তো। খাবার মুখে নিয়ে অর্পণ বলল। হ্যাঁ জেঠিমা। ইরাকে উদ্দেশ্য করে ফিরোজা বলেন, এখন তো বাড়ি চিনোছই, মাঝে মাঝে আমাদের বাড়িতে চলে আসবে কেমন? বিনিময়ে সৌজন্যমূলক হাসলো ইরা। ভূমির তার পাতে আরো কিছুটা তরকারি দিল। কিছুটা তাড়াহুড়ো মাঝেই গরুর গোশত রান্না করা হয়েছে। ফিরোজা নিজ হাতে রান্না করেছেন। ভূমি পূর্ণতাকে জিজ্ঞেস করলাম, পূর্ণ আপু, তোমাকে কি আরেকটু তরকারি দিব? না ভাবিমণি, আমার পেট ভরে গেছে। ভূমি এবার পুষ্পিতাকেও একই কথা জিজ্ঞেস করল। পুষ্পিতার আর একটু লাগবে, তাকে তরকারি দিল। প্রলয় তাকালো ভূমির দিকে, গম্ভীর স্বরে বলল, তোমার কি খাওয়ার ইচ্ছে নেই? নো আমি পরে। মোর ওয়ার্ডস, চুপচাপ খেতে বসো। আর কিছু বলতে পারল না ভূমি। তার আগে থামিয়ে প্রলয় বলল, খাবার পর্ব শেষ হতেই যে যার ঘরে চলে গিয়েছে। অর্পণ ইরাকে হোস্টেলে পৌঁছে দিয়ে আসতে গিয়েছে। মাধুরী সেখানেই দাঁড়িয়ে রয়েছেন। এতক্ষণে হয়তো ঘরে চলে যেতেন, কিন্তু ফিরোজা বলেন ওনার কি যেন বলার আছে, তাই তিনি দাঁড়িয়ে রয়েছেন। ফিরোজাকে বৈঠকখানে আসতে দেখে মাধুরী জিজ্ঞেস করলেন। কোন রকম ভনিতা ছাড়াই ফিরোজা বলেন, ভূমির সঙ্গে এমন করে কথা বলছো কেন ভাবি? কেমন করে কথা বললাম? তোমার এমন ব্যবহারে মেয়েটা কষ্ট পায়, হয়তো প্রকাশ করে না, তবে কষ্ট পায় তো। একটু থেমে পুনরাবার জিজ্ঞেস করলেন, তুমি তো ওকে মেনে নিয়েছ, তাহলে হঠাৎ কি হলো তোমার? তাচ্ছিল্য করে হেসে মাধুরী বলেন। মেনে নিয়েছি। অবাক হলেন ফিরোজা, মুখে বলেন, হ্যাঁ। মেনে নেইনি, মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। ওই মেয়ের ব্যাকগ্রাউন্ড নিয়ে এখনো অনেক সত্যি অজানা রয়ে গিয়েছে। তিমিরের ঢল নেমেছে অন্তরিক্ষে, আমা আজ কাটবে না বোধ হয়। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আরো ঘুটঘুটে রূপ ধারণ করেছে। ওয়াশরুম থেকে বেরিয়ে প্রলয়কে ঘরে দেখতে পেল না। দিব্যি ঘরের দুয়ার ভেতর থেকে আটকে রাখা, তার মানে প্রলয় বাইরে কোথাও যায়নি। তাই সে বারান্দার দিকে অগ্রসর হলো। কারো উপস্থিতি অনুভূত হতে সিগারেটের উষ্ণ ধোঁয়া বিলীন করে দিল প্রলয়। ভূমিকে দেখা মাত্র হাতে থেকে ফেলে দিল জ্বলন্ত সিগারেট। ভূমি এগিয়ে গিয়ে প্রলয়ের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো। আপনি ধূমপান করেন? স্বাভাবিক কণ্ঠে প্রলয় বলল, হ্যাঁ, মাঝে মাঝে ওই আর কি। ধূমপান না করলে হয় না? আসলে এসবের গন্ধ আর ধোঁয়াতে আমার নিঃশ্বাস নিতে একটু সমস্যা হয়। পা দ্বারা জ্বলন্ত সিগারেট নিভিয়ে প্রলয় বলল, আজ থেকে আর না। অল্পতেই খুশি হয়ে গেল ভূমি। লোকটা তার কথা শুনেছে, ভাবতেও ভালো লাগছে। ভূমি এবার জিজ্ঞেস করলো, আপনি ঘুমাবেন না? ঘুম আসছে না, তুমি গিয়ে শুয়ে পড়ো। ভূমি গেল না, ঠায় দাঁড়িয়ে রইল সেখানে। প্রলয় চেয়ার ছাড়ল। ভূমির হাত ধরে ঘরে চলে এলো। বিছানায় বসিয়ে ঘরের লাইট নিভিয়ে ঘুমবাতি জ্বালিয়ে দিল। বিছানার ডান পাশে শুয়ে ভূমিকেও পাশে শুয়ে পড়তে বলল প্রলয়। ভূমিও শুয়ে পড়তে তার চুলে হাত বুলাতে বুলাতে বলল, চোখ বন্ধ করো, আমি তোমার চুলে হাত বুলিয়ে দিচ্ছি, ঘুম চলে আসবে। প্রলয়ের কথা মতো চোখ বন্ধ করলো। ভূমির মাথাটা আলগোছে নিজের বক্ষস্থলে আঁকড়ে নিল প্রলয়। চোখ বন্ধ রেখেও ক্ষীণ হাসলো ভূমি। আলতো হাতে চুলে বিলি কেটে দিচ্ছে প্রলয়। ভালো লাগছে ভূমির, ঘুমও পাচ্ছে তার। এভাবে সময় গড়াতে শুরু করলো। এক
পর্যায়ে যখন ভূমি ঘুমিয়ে পড়েছে সেটা ইয়াত্তার বাইরে। অন্যদিকে এখনো লুঙ্গি পরে রয়েছে অর্পণ। গরমকালে লুঙ্গি পরার উপকারিতা অনেক। তখন খাবার টেবিলেও সে লুঙ্গি পরে গিয়েছিল। তাকে এভাবে দেখে খুব হেসেছিল পূর্ণতা, পুষ্পিতা আর ইরা। দেখে মনে হচ্ছিল জোকার কোনো মজার জোকস বলেছে আর তারা ফ্রিতে মজা লুটছে। বাকি সদস্যরাও মিটিমিটি হাসছিল। অর্পণ কখনো লুঙ্গি পরেনি, তার উপর লুঙ্গিতে গিট না দিয়ে বেল্ট লাগিয়েছে। তাই তো তাকে দেখে সকলে শব্দ করে হেসেছিল। একমাত্র ভূমি কোনো রকম প্রতিক্রিয়া করেনি। মেয়েটাকে প্রয়োজনের তুলনায় একটু বেশি শান্ত মনে হয়। আগ বাড়িয়ে সহজে কোনো কথা বলে না, কথা থাকলেও কিছু বাক্যের মাঝেই শেষ করার চেষ্টা করে। বিছানায় শুয়ে থেকে ইরার নাম্বারে কল লাগালো অর্পণ। রিং হওয়ার সঙ্গে সঙ্গে কল রিসিভ হলো। ইরা বোধহয় তারই অপেক্ষা করছিল। অর্পণ ফোন কানে নিয়ে জিজ্ঞেস করল, কি ম্যাডাম, ফোন হাতে নিয়ে বসেছিলেন নাকি? অপেক্ষা করছিলাম কখন আপনি বিরক্ত করবেন। আমি বুঝি তোমাকে বিরক্ত করি? এই যে এত রাতে একটা মেয়েকে কল দিয়েছেন, এটাকে বুঝি বিরক্ত করা বলে না? অবশ্য আমি বিরক্ত হচ্ছি না। ও আচ্ছা, ওসব কথা বাদ। তা হবু শ্বশুরবাড়ি কেমন লেগেছে? চলার মতো। তাহলে বেটার শ্বশুরবাড়ি খোঁজা উচিত নয় কি? আমার এটাই চলবে। আরো অনেকক্ষণ দুজনের প্রেমালাপ চলল। সময় গড়িয়ে যেতেই লাগলো। এক পর্যায়ে কানে ফোন রেখে ইরা ঘুমিয়ে পড়ল। গভীর ঘুমে আচ্ছন্ন মেয়েটার ভারী নিঃশ্বাস কর্ণগোচর হলো অর্পণে। কল কেটে দিয়ে চোখ বন্ধ করল। এবার অন্তত ঘুমানোর প্রয়োজন। সকালে ডিউটি আছে, তাড়াতাড়ি উঠতে হবে। সকালে ঘুম থেকে উঠে প্রলয়ের হাত ধোয়া কাপড় চোপড় গুলোও ধুয়ে বারান্দায় মেলে দিল ভূমি। আজ তাড়াতাড়ি করে সব কাজ সারছে। প্রলয় তখনও ঘুমিয়েছিল, তাকে আর জাগালো না। দরজা খুলে ঘর থেকে বের হলো। যাওয়ার আগে দুয়ার ভালো করে চাপিয়ে দিয়ে গেল। সাবিনা ছাড়া কেউই হয়তো ঘুম থেকে ওঠেনি। বড় বড় পা ফেলে সিঁড়ি ভেঙে নিচে তলায় চলে এলো। এরপর ভূমি সোজা রান্নাঘরে চলল। আজ সকালে নাস্তা সে একাই বানাবে। সাবিনা তখন রান্নাঘরে ছিল না, হয়তো আজ তারও উঠতে দেরি হবে। হুট করে মাধুরীর বদলে যাওয়ার কারণটা ঠিক সে বুঝতে পারছে না ভূমি। শাশুড়ির মন জুগিয়ে চলতে হলে তার খেয়াল খুশি মতো কাজ করতে হবে। সে কোনো ভুল করেছে কিনা সেটাও বুঝতে পারছে না। ঘন্টা খানিক সময় ধরে ভূমি রান্নাঘরেই রয়েছে। এতক্ষণে সাবিনাও চলে এসেছে। ভূমিকে সাত সকালে রান্নাঘরে দেখে অবাকই হলো বটে। তস্র ভঙ্গিতে রান্নাঘরে ভিতরে প্রবেশ করলাম। ভূমি তখন মালটা কাটছিল। তার হাত থেকে ছুরিটা নিয়ে সাবিনা বলল, একটু। আমি থাকতে আপনি এত কাম করতেছেন কেন ভাবি? একটু একটু কাজ করলে কিচ্ছু হবে না। আজ তুমি বিশ্রাম নাও, আর নয়তো এখানেই দাঁড়িয়ে থাকো। ভাবি আপনি কোন আমারে কি করতে হইব আমি কইরা দিতেছি। এখন আপাতত কিছু করতে হবে না। ভাইজান জানলে আমার আর রক্ষা নাই ভাবি। কিছু বলবেন না তোমার ভাইজান। থেমে ভূমি আবার বলল, মা তুমি আমাকে সাহায্য করতে চাও তাই তো? তার উপর নিচ ঝাঁকে সাবিনা বলল, ভাবি। তাহলে প্লেট বাসনগুলো টেবিলের উপর গুছিয়ে রেখে এসো। আচ্ছা ভাবি। ভূমির কথা অনুযায়ী সাবিনা কাজে মনোনিবেশ করলো। এদিকে রান্নাঘরের কাজ প্রায় হয়ে গিয়েছে। ভূমি ঘরে চলে এলো। প্রলয় এখনো ঘুমাচ্ছে, সে ডাকলো না। রান্নাঘর ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে এলো। ঘেমে নিয়ে একাকার অবস্থা। পরনে জামা কাপড় পাল্টে নেওয়ার সিদ্ধান্ত নিল ভূমি। মাধুরীর কিনে দেওয়া জামা থেকে একটা নিয়েছে, সেটাই আজ পরবে। সকাল 8:30। সবাই ইতিমধ্যে ঘুম থেকে উঠে পড়েছে। পূর্ণতা, পুষ্পিতার পরীক্ষা ক্রমশ এগিয়ে আসছে। ওদের খাবার ঘরেই দিয়ে এসেছেন মাধুরী। সামনে পরীক্ষা, মানুষের দম ফেলার সময় নেই। আর এদিকে ওদের দু বোনের সবকিছুতে উদাসীনতা। পূর্ণতা যদিও একটু একটু পড়াশোনায় মনোযোগী, কিন্তু পুষ্পিতা একেবারেই ছাড়া হাত পা। মেয়েটার মাঝে গভীরতা আর কবে আসবে সেই নিয়ে চিন্তিত মাধুরী। এইদিকে গভীর ঘুমে আচ্ছন্ন প্রলয় কোলবালিশ ধরে শুয়ে রয়েছে। ভূমি এই নিয়ে দুবার ডেকে গিয়েছে, তবুও এমপি বসের ঘুম ভাঙেনি। শেষবার চেষ্টা করতে এলে ভূমি ডাইনিং টেবিলে মোর্শেদ, শিকদার, মাধুরী, ফিরোজা এবং অর্পণ উপস্থিত। শুধু ওরা দুজন এখনো ঘর থেকে বের হয়নি। একা যেতেও পারছে না ভূমি। প্রলয়ের মাথার কাছে এসে দাঁড়িয়ে ডাকতে আরম্ভ করল। কিছুটা নড়েচড়ে উঠল প্রলয়। তার মানে লোকটার ঘুম হালকা হয়ে এসেছে। যাক, খুশি হলো সে। চোখ বন্ধ রেখেই ভূমির হাতখানা ধরে ফেলল প্রলয়। এবার চোখ পিটপিট করে তাকালো ভূমির মুখ পানে। ভূমি কিছুটা তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি উঠুন, আপনার জন্য সবাই
খাবার টেবিলে অপেক্ষা করছেন, সে কখন থেকে আপনাকে ডাকছি। ঘুম ঘুম ভারী কঞ্চে প্রলয় বলে উঠল। বরের ঘুম ভাঙাতে হলে আদর দিতে হয়, এ কথা কি তোমার জানা নেই? প্রলয়ের মুখে এহেন কথা শুনে লজ্জায় ভূমির কপালদয়ের রক্তিম আভায় দেখা মিলেছে। মেয়েটাকে আর লজ্জা দিল না, আর মোড়া ভেঙে বিছানা থেকে উঠে বসল। এরপর তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এলো। এই ফাঁকে ভূমি বিছানাটা গুছিয়ে নিয়েছে, আয়নার সামনে দাঁড়িয়ে চুল সেট করছে আর গুনগুন করছে। ভূমি বুঝতে পারলো না হঠাৎ লোকটা আর কি হলো, মনে এমন আনন্দের উৎস খুঁজে পেল না সে। বিছানা চুপটি করে বসে রইল, সামনে হাঁটু গেড়ে বসে বলল। ভূমির কপালে সিক্ত উষ্ণ অধর ছোঁয়ালো, আবেশে চোখ বন্ধ করে নিল মেয়েটা। প্রলয় বাঁকা হাসল, ভূমির কপালের সঙ্গে কপাল মিলালো। প্রলয় বলল, আজ আমার ফিরতে দেরি হবে, তুমি আমাকে মিস করবে তো বউ? তাহলে তোমার টানে আমি তাড়াতাড়ি চলে আসবো। কিছুটা পিছিয়ে কম্পিত কণ্ঠে ভূমি বলল। আপনি এসব। ভূমিকে আর কিছু বলতে দিল না। ডান হাতের তর্জনী মসৃণ ভাবে ভূমি ঠোঁটের উপর ছোঁয়ালো, শির দ্বারা শিরশির করে উঠল, খেলে গেল শীতল স্রোত। ভূমির অতি সমীপে এগিয়ে এলো প্রলয়, দুজনের দূরত্ব ঘোচালো। আলতো হাতে ভূমির মাথার চুল পেছনে হাত রাখলো প্রলয়। বুক ধুকপুক করছে ভূমি, অজানা শঙ্কায় গা শিউরে উঠল। আকস্মা দুটো ব্যাকুল অধরস্যের আলিঙ্গন ঘটল। প্রলয় আরো ব্যাকুল হয়ে উঠল, একটু একটু করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। ভূমির এতটা সমীপে এসে নিজেকে আটকে রাখা দায় হয়ে পড়েছে। ছাড়া পাওয়ার আপ্রাণ চেষ্টা করছে ভূমি, নিঃশ্বাস আটকে আসছে তার। প্রলয়ের শার্ট খামচে ধরেছে, পুরুষালী অবাধ্য হাতের বিচরণ ঘটেছে সর্বত্র জুড়ে। বেশ কিছু সময় পর ভূমিকে ছেড়ে দিল প্রলয়। ভূমির উষ্ঠে মসৃণ ভাবে ছুঁয়ে বাঁকা হেসে পড়ল, সামথিং ডিফারেন্ট। এই বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না প্রলয়, দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে বালিশে মুখ টুকালো ভূমি, ভীষণ লজ্জা লাগছে তার। এই মুখ কি করে দেখাবে সে লোকটাকে? দিনকে দিন কেমন যেন হয়ে যাচ্ছে মধ্যাহ্নে। মাথায় শুধু মাধুরীর ব্যাপারটা ঘুরপাক খাচ্ছে ভূমি, আর ভাবতে পারছে না। মাথা ধরে এলো, মন মস্তিষ্ক দুটোই চাইছে তার একটিবার মাধুরীর সঙ্গে কথা বলা প্রয়োজন। নিজের ভাবনাকে অধিক প্রাধান্য দিল সে। ঘর থেকে বেরিয়ে দরজা চাপিয়ে নিচে চলে গেল। উদ্দেশ্য মোর্শেদ শিকদারের ঘর। সে জানে মাধুরী এখন ঘরেই রয়েছে। দরজার সামনে দাঁড়িয়ে কড়া নাড়ল ভূমি। ভেতর থেকে অনুমতি পেয়ে ভূমি দুয়ার ঠেলে ভেতরে প্রবেশ করলো। মাধুরী জিজ্ঞেস করলেন, হঠাৎ আমার ঘরে কি চাই? মা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। আমার হাতে সময় নেই, যা বলার তাড়াতাড়ি বলো। আমি কি কোনো দোষ করেছি? না মানে আপনি কি কোনো কারণে আমার উপর রুষ্ট? সেটা জানতে হলে আগে আমাকে এটা বলো, তোমার বাবার নাম কি, কি করেন? আমার বাবাকে আমার জানা নেই। আমার কাছে অনেক জিজ্ঞেস করেছি, কিন্তু উনি আমাকে কিছুই বলেননি। কপাল চাপড়ে মাধুরী বলেন, আমার হয়েছে ফাটা কপাল। মাধুরীর কথা ভূমি কিছুই বুঝল না। ফ্যালফ্যাল করে চেয়ে রইল। মুখ ঝামটা দিলেন মাধুরী। তিনি এবার সাফ সাফ বলেন, না আছে বাবার পরিচয়, না আছে বংশের পরিচয়, সব ঝামেলা আমার ঘাড়ে জোটে। ভূমি এবার বুঝতে পারলো মাধুরীর এমন ব্যবহারের সূত্রপাত। ব্যাপারটাকে খুবই স্বাভাবিকভাবে নিল ভূমি। ছোটবেলা থেকে কম কথা তো শুনতে হয়নি তাকে, বরঞ্চ সে এমন ব্যবহারেরই অভ্যস্ত। মাধুরী পুনরূপ বলেন, এবার বুঝেছো আমার এমন ব্যবহার করার কারণ? তোমাকে আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। কোনো জারজ সন্তানকে আমার ছেলের বউ হিসেবে তো কখনোই না। মাথা নিচু করে ভূমি বলা, ভূমি আমি জারজ সন্তান নই, আমার বাবা আছেন। তাহলে শুনি, কে তোমার বাবা? কি বলবে ভেবে পেল না। সে তো জানি না তার বাবাকে, কোথায় থাকে, কি করে। কণ্ঠস্বর কিছুটা খাদে নামিয়ে বলা, আমার জানা নেই। তুমি কি ভেবেছো আমি কোনো খোঁজ খবর নেইনি? এমনিতেই যাকে তাকে আমার ছেলের বউ হিসেবে মেনে নেব? ভূমি কিছু বলতে নেবে তার আগে মাধুরী বলেন, এই তুমি আমার চোখের সামনে থেকে দূর হও তো, তোমাকে আমার একটুও সহ্য হচ্ছে না। করুণ কোমল স্বরে ভূমি বলা, এ বাড়িতে এসে আমি দ্বিতীয় মাকে পেয়েছি। আমাকে কি একটু ভালোবাসা যায় না মা? তোমাকে আমি আমার ঘর থেকে বেরিয়ে যেতে বলেছি। ভূমি আর এক মুহূর্ত দাঁড়ালো না। এখন সবটা জলের মতো পরিষ্কার। খুব করে জানতে ইচ্ছে করছে তার বাবাকে, কোথায় থাকে, কি করে, কেন তার মাকে এভাবে ফেলে গিয়েছিল,
কেন তাদের জীবনটা অন্যদের মতো স্বাভাবিক হলো না? ক্ষিপ্র বেগে বেশ কয়েকটা সিঁড়ি ভেঙে দোতলায় চলে গেল। অঝোর ধারায় অশ্রু বর্ষণ হচ্ছে। কেন কেউ তাকে সহজভাবে মেনে নেয় না? যে করি হোক আম্মার কাছ থেকে সব সত্যিটা জানতেই হবে। ঘরে এসে মোবাইল থেকে নাজমার নাম্বারে কল লাগালো ভূমি। ওপাশ থেকে কেউ কল রিসিভ করছে না। হতাশ হয়ে বিছানায় শুয়ে পড়ল ভূমি। ভীষণ কান্না পাচ্ছে তার। কেঁদে কেটে সব ভাসিয়ে দিতে ইচ্ছে করছে। চোখ বন্ধ করলো ভূমি। কয়েক ফোঁটা উষ্ণ অশ্রুকণা গড়িয়ে পড়লো নিমেষে। ভাগ্যিস প্রলয় এখন বাড়িতে নেই। এই কান্না নিয়ে তাকে আরেক কাহিনী ঘটে যেত তাহলে। এরই মাঝে নাজমার নাম্বার থেকে কল আসতে শুরু করেছে। চট করে চোখ মেরে তাকালো ভূমি। রিসিভ করা নিয়ে সময় ব্যয় করলো না সে। নাজমার সঙ্গে ভালো মন্দ কথা বলে ফোনটা মহুয়ার কাছে দিতে বলল ভূমি। মহুয়াকে কোনো কিছু বলতে না দিয়ে সে আগেই বলল, আমার বাবাকে আম্মা। মেয়ের মুখে এমন কথা শুনে ভীষণ অবাক হলেন মহুয়া। উচ্ছ্বাসিত কণ্ঠে জিজ্ঞেস করে বললেন, আজ হঠাৎ এই প্রশ্ন? তোমাকে বলতেই হবে আম্মা। মহুয়া সরাসরি জিজ্ঞেস করলেন, তোকে কি কেউ কিছু বলেছে? কথাটা পুরোপুরি ভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো ভূমি। তার আম্মাকে বলল, গোধূলি লগ্নে। করেই জানতে ইচ্ছে হলো আম্মা। এবার অন্তত আমাকে সত্যিটা বলো। যেদিন সামনাসামনি দেখা হবে সেই দিনই সব সত্যি জানতে পারবি। বিস্তীর্ণ অন্তরিক্ষ জুড়ে সফেদ আব উড়ে বেড়াচ্ছে, যা একটু একটু করে রক্তিম বর্ণ ধারণ করেছে। বাতাবরণ শীতল। আজ দুপুরের তপ্ততা ছিল প্রখর। মেঝে এখনো গরম হয়ে রয়েছে। ঘরে এসি হাওয়া উষ্ণ মনে হয়েছে দুপুরে। ভূমি দু হাত মেলে দোলনায় বসে রইল। খোলা চুলগুলো বাতাসে দোল খাওয়ার সঙ্গে মেঝেতে লুটুপুটি খাচ্ছে। আজ এই অসময়ে চুল ছেড়ে রেখেছে। গোসল করে আজ অসময়ে চুল ছেড়ে রেখেছে। গোসল করেছে আধ ঘন্টা হবে হয়তো। ভেজা চুল মেলে রাখা দেখে প্রশংসায় পঞ্চমুখ সাবিনা। তার সঙ্গেই ছাদে উঠেছে ভূমি। ঘরে বসে থাকতে ভালো লাগছিল না। মাধুরীর বলা প্রত্যেকটা কথা কানে বাজছে। কান্নারা ভিড় জমানো নেত্রকোণে। গলা ভারী হয়ে আসছে। কান্নারা এসে দলা পাকাচ্ছে। বিষাদের তুমুল আন্দোলনে ভেতরটা রক্তাক্ত ক্ষত বিক্ষত হচ্ছে প্রতিনিয়ত। বিষণ্ণ চিত্তে চেয়ে রইল আকাশ পানে। নিজেকে ভীষণ ভারী মনে হচ্ছে। হালকা হওয়া তারণ্যায় পিছু নিয়েছে। পাখি হয়ে উড়ে বেড়াতে ইচ্ছে করছে বিশাল অম্বরে। এদিকে সাবিনা আচারের বয়ামগুলো ঠিক করে রাখলো। দুপুরে রোদে দিয়েছিল। সবগুলি মাধুরীর বানানো। ভূমিকে এভাবে চুপ করে থাকতে দেখে সাবিনা জিজ্ঞেস করল, ভাবি আচার খাইবেন? না আপু, তুমি এগুলো নিয়ে নিচে চলে যাও। আমি একটু একা থাকতে চাই। ভাবি আপনার কি মন খারাপ? না, আম্মার কথা একটু মনে পড়ছে। সাবিনা দাঁড়ালো না। আচারের বয়ম নিয়ে চলে গেল। সিঁড়ি দিয়ে নামার সময় দেখলো প্রলয় বাড়ি ফিরেছে। সাবিনা কিছুটা কাঁচামাচু হয়ে রান্নাঘরের দিকে চলল। প্রলয়কে অতি ভয় পায় কিনা মাধুরী। ভাবি কোথায় রে সাবিনা? মৃদু স্বরে সাবিনা বলল, ভাবি তো ছাদে। আচ্ছা তুই নিজের কাজে যা। কথাটা বলে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল প্রলয়। ছাদের কাছে এসে ধীর পায়ে ভূমির কাছে গেল। দোলনার কাছে দাঁড়িয়ে বলল, ভূমি আমাকে মিস করছিলে? দেখেছো তোমার টানে ঠিকই চলে এসেছি আমি। কিছু বলল না। কিছু বলতে ইচ্ছে হলো না তার। একই ভঙ্গিতে দোলনায় বসে রইল। প্রলয় দোলনায় দোল দিতে শুরু করলো। চোখ বন্ধ করে রইল ভূমি। কিছুই ভালো লাগছে না তার। একটু একাকিত্ব প্রয়োজন। বিষণ্ণতা তার পিছু এ জীবনও ছাড়বে না। অনেকটা সময় ধরে ভূমিকে এভাবে চুপ থাকতে দেখে কিছুটা খটকা লাগলো প্রলয়। সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোমার কি মন খারাপ ভূমিকন্যা? কেউ কি তোমাকে কিছু বলেছে? আম্মাকে খুব দেখতে ইচ্ছে হচ্ছে। খুব শীঘ্রই তোমার আম্মার সঙ্গে দেখা হবে। অতিবাহিত হলো আরো 5টি দিবারাত্রি। সময় খুব তাড়াতাড়ি অতিবাহিত হয়ে যায়। চোখের পলকেই চলে যায় যেন। এই 5 দিনে মাধুরীর ব্যবহার আরো রুক্ষ হয়েছে। সকলের সামনে কথা না বলেও আড়ালে কটু কথা শোনাতে ছাড়েন না তিনি। ভূমিও নীরবতা সহ্য করে যায়। প্রলয়কে কিচ্ছুটি জানতে দেয় না সে। আম্মার একটা কথা তার সদা মনে পড়ে। গ্রাম ছেড়ে আসার আগে আম্মা তাকে একটা কথা বারবার বলে দিয়েছিলেন, পরিবারের সবাই সম্মান হবে এমন চাও না। ভালো মন্দ মিলিয়ে একটা পরিবার তৈরি হয়। কেউ তোমাকে পছন্দ করবে, আবার কেউ তোমাকে পছন্দ করবে না। তাই বলে তোমাকে হার মেনে নিলে হবে না। সবাইকে নিয়ে মিলে মিশে থাকতে হবে। আমার কথাগুলো মনে করেই
দীর্ঘশ্বাস ফেলে ভূমি। মায়ের প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করে। এই পরিবারের প্রত্যেকটা মানুষকে নিজের করে নিয়েছে ভূমি। এই 5টি দিন বিছানাতে কাটালো। আজ ভূমি ভীষণ খুশি। তার একটা কারণ হচ্ছে তার আম্মা এসেছে, তার আম্মা আসছে। কতগুলো দিন পর আম্মাকে দেখবে সে। আনন্দ ধরে রাখতে পারছে না ভূমি। গোধূলি বিকেলে মালঞ্চনীর সবার আগমন ঘটেছে। ফিরোজার বাপের বাড়ি থেকে সকলে এসেছেন। ফিরোজার বোন আর ভাইয়ের পরিবার এসেছেন। অর্পণ আর প্রলয় দুজনই সবার কাছে বজ্রপ্রিয়। মাধুরীর বাপের বাড়ি থেকে শুধু ওনার ভাইয়ের পরিবারই আসবেন। প্রলয় নানুমণি এই বিয়েতে নারাজ, তাই তিনি আসবেন না বলে দিয়েছেন। কেউ আর তাকে জোর করেনি। বয়স্কা যেটা মনে করেন সেটাই করেন। ওনার উপর দিয়ে কেউ যেতে না পারে। একমাত্র প্রলয় যদি আনতে পারে, কারণ প্রলয়কে বড্ড স্নেহ করেন তিনি। মাধুরীর 2 ভাই বোন, তিনি ছোট। যারা এসেছেন সকলেই ভূমিকে পছন্দ হয়েছে। পছন্দ না হওয়ার কোনো কারণেই মালঞ্চ নীরে আজ লোক সমাগমে ভরপুর। মেহমানরা আসতে শুরু করেছেন। একে তো প্রলয়ের জন্মদিন, তার উপর আবার রিসেপশন। ফিরোজার বড় বোন ফাহমিদা বললেন, মাধুরী, তোমার ছেলের বউ দেখছি আগুন সুন্দরী। এত সুন্দর মেয়ে কোথায় পেলে? থম মেরে বসে রইলেন মাধুরী। মহিলাদের আসর জমেছে ওনার ঘরে। বৈঠকখানায় বাড়ির এবং নিমন্ত্রিত পুরুষদের আসর জমেছে। ভূমিকে এই ঘরে নিয়ে এসেছেন ফিরোজা। এই ঘরে মাধুরী, ফিরোজা, ওনার বড় বোন ফাহমিদা, ভাইয়ের বউ রাবিয়া বসে বিভিন্ন আলাপ আলোচনা করছে। অন্যের মুখে ভূমির প্রশংসা সহ্য হলো না মাধুরীর। ভূমি এখন ওনার চোখের বালি, যাকে না পারছে সইতে আর না পারছে বের করে দিতে। থমথমে গলায় মাধুরী জবাব দিলেন, এনেছি কোনো এক অজপাড়া গা থেকে। মাধুরী তুচ্ছ তাচ্ছিল্য করা স্পষ্ট বুঝতে পারল ভূমি, তবু কিছু মনে করল না। মনে করে কি লাভ? জোর করে কি আর কারো মনে জায়গা করা যায়? তবে সে জানে একদিন না একদিন হয়তো মাধুরীর মনে জায়গা করে নেবে। তবে সেই দিনটা কবে আসবে তা জানা নেই। চুপটি করে ফিরোজার পাশে বসে রইল সে। ফিরোজা সবাই বুঝলেন, কিন্তু কিছুই করার নেই ওনার। সবাইকে আবারও চুপ করে থাকতে দেখে রাবিয়া বলেন, এত কথা পছন্দ হচ্ছে না মাধুরীর। ভালো কথা ওনার সহ্য হচ্ছে না। ভূমির আজও মনে পড়ে সেই দিন, কতটা ভালোবেসে কত কি কেনাকাটা করে দিয়েছিলেন মাধুরী। আসলে মানুষ বদলায় কারণে অকারণে। ভেতরটা শূন্য শূন্য লাগছে, তবুও মুখে হাসি ফুটিয়ে রেখেছে মাধুরী। বিরক্তি নিয়ে বলা, দেখতেই তো পাচ্ছেন কোনো কিছুর কমতি রাখিনি, একমাত্র ছেলের বউ। আমিতা বলেন, আচ্ছা মাধুরী, কোনো কারণে কি তুমি রেগে আছো অথবা মন খারাপ? মাধুরীকে কিছু বলতে না দিয়ে ফিরোজা কথা কাটানো। বাড়িতে অনুষ্ঠান, একটা চিন্তা তো আছে। রাগ বা মন খারাপ কোনোটাই না ভাবি, আসলে একটু চিন্তিত। সব যেন ভালোই ভালোই মিটে যায়, সেটাই কাম্য জন্য বলেন। অন্যদিকে ইরার হোস্টেলের সামনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে অর্পণ। বেশ কয়েকবার ইরার নাম্বারে কলও দিয়েছে, কিন্তু সে রিসিভ করেনি। উপায়ন্তর না পেয়ে অর্পণ দারুণের কাছে গিয়ে ইরার কথা জিজ্ঞেস করলো। দারুণ হোস্টেলের ভেতর খবর পাঠালো। মিনিট 10 মাঝে ইরা গেটের সামনে এসে দাঁড়ালো। অর্পণকে দেখে ইরা হেসে দিল, তবে তার হাসিটা কেউই দেখলো না। ঘামার তো শরীরে, কালো শার্ট লেটে রয়েছে। বাইকে হালান দিয়ে ফোনে কিছু একটা করছে অর্পণ। তার কাছে এগিয়ে গেল ইরা। তাকে দেখা মাত্রই মোবাইল পকেটে রেখে কিছুটা রাগী গম্ভীর স্বরে অর্পণ বলল, মোবাইল কোথায় আপনার? ইরা বোকা বোকা চাউনিতে ফোনটা দেখালো, মানে সে সঙ্গে করে নিয়ে এসেছে। অর্পণ চুপ করে রইল। রাগ হচ্ছে ভীষণ। একে তো সারাদিনের ক্লান্তি, তার উপর এই মেয়ের হেয়ালি সহ্য হচ্ছে না। বেশিক্ষণ নীরব আর থাকতে পারলো কই। ইরা আগ বাড়িয়ে বলল, আপনি হঠাৎ হোস্টেলের সামনে কি করছেন? ব্যাগ গুছিয়ে নিয়ে এসো। অবাক হলো ইরার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, কেন? তোমার বাবা মা আসছেন, সেটা তো তুমি জানোই। তাই আমার মা বলেছে তোমাকে এই 2 দিন আমাদের বাড়িতে থাকতে। আমি এখান থেকেই না হয় আপনাদের বাড়িতে যাব। হঠাৎ এত লোককিটি হলে কি করে? মুখ ভেঙচি কেটে ইরা বলল, আমি সবসময় এমনই। আজ বেশি কথা বাড়াতে চাইছি না, আমি বড্ড ক্লান্ত। তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নিয়ে এসো। মিনমিনে সুরে ইরা আসছি বলেই হোস্টেলের ভেতর চলে গেল। এরপর ছোটখাটো একটা ব্যাগ সঙ্গে করে নিয়ে এলো। তাকে দেখা মাত্র অর্পণ বাইকে চড়ে বসলো। ইরার হাত থেকে ব্যাগটা নিয়ে হেলমেট লাগিয়ে দিল। বৈঠকখানায় হুলস্থুল কাণ্ড।
মাধুরীর মা গুলবাহার এসেছেন। মাকে দেখতে পেয়ে খুবই খুশি তিনি। খিটখিটে মেজাজটাকেও বেমালুম ভুলে গিয়েছেন। সকলেই বৈঠকখানে উপস্থিত। প্রলয় নিজে গিয়ে তার নানুমণিকে নিয়ে এসেছে। সে আসতেই হলো গুলবাহারকে। বড় নাতির আবদার কিছুতেই ফেলতে পারলেন না তিনি। প্রলয় যখন ওনার বাড়িতে গিয়ে আহ্লাদি হয়ে বায়না তুলল, তখনই বরফ গলে জল হয়ে গিয়েছে। সকাল থেকে ভূমি মাথায় লম্বা করে ওনা পেঁচিয়ে রেখেছে। মাগরিবের নামাজ আদায় করে এখন এখানে এসেছে সে। জানতই না প্রলয়ের নানুমণি এসেছে। নিস্তলা থেকে কথাবার্তার আওয়াজ কর্ণগোচর হচ্ছে, তাই সেই ঘর থেকে বেরিয়ে এসেছে। গুলবাহার ভূমিকে দেখে ধীর পায়ে সামনে এসে বলেন, এই বুঝি আমার নাতি বউ? প্রলয় গম্ভীর স্বরে বলল, হ্যাঁ নানুমণি।